সেটাকে আমরা বলছি ফর্মুলেশন। তো ফর্মুলেশনের ডেফিনেশনটা যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে ফর্মুলেশন ইজ এ প্রোডাক্ট উইথ ফিক্সড কন্টেন্ট অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট or ingredients which is made up into a form suitable for application with the aid of auxiliary agents। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফর্মুলেশনের মধ্যে একটা থাকবে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, আর কিছু থাকবে ক্যারিয়ার ম্যাটেরিয়াল অথবা ডাইলুয়েন্ট। ডাইলুয়েন্ট মানে যেই জিনিসের the substance which have ability to dilute another substance, this is called diluent। আর অক্সিলারি এজেন্ট বলতে তোমরা বুঝতেই পারছো, আমরা যেমন ভার্বের ক্ষেত্রে বলি অক্সিলারি ভার্ব। যেমন কোনো একটা সেন্টেন্স লিখতে গেলে যেমন আমরা বলি যেমন এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, এগুলো যোগ করে কোনো একটা সেন্টেন্সকে তৈরি করার জন্য সাহায্য করে। এখানেও ঠিক তাই, এখানে সেই ভার্ব না, এখানে হচ্ছে কোনো একটা কার্যকরী উপাদানের সাথে অন্য যে সমস্ত জিনিস মিশ্রিত করা হয় সেটাকে বলা হচ্ছে অক্সিলারি এজেন্টস। এটা গেল একটা ডেফিনেশন। আর একটা ডেফিনেশন যদি আমরা চিন্তা করি, ইন আদার ওয়ার্ড ফর্মুলেশন is the act of findings the proper combination of ingredients of a product expressing their concentration or proportion mathematically in a formula। এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে ভেরি সিম্পল। মনে করো তুমি একটা বিস্কিটের প্যাকেট ক্রয় করেছো, ঠিক আছে? প্যাকেট ক্রয় করার পরে যখন এই বিস্কিটের প্যাকেটটা তুমি পড়তে শুরু করলা, দেখলা যে এর গায়ে লেখা আছে যে কার্বোহাইড্রেট দেয়া আছে 40%, তারপরে সুগার দেয়া আছে, তারপরে ফ্যাট দেয়া আছে, অন্যান্য ম্যাটেরিয়ালস দেয়া আছে। এই যে কম্বিনেশন গুলো বা ইমালসিফায়ার দেয়া আছে, এই বিষয়গুলোকে বলা হচ্ছে যে যেই উপাদানগুলো থাকবে, যে ম্যাটেরিয়ালস গুলো থাকবে, সেই ম্যাটেরিয়ালস গুলোর যে পার্সেন্টেজ বা যেই প্রপোর্শন, ম্যাথামেটিক্যাল প্রপোর্শন, সেটাকেই বলা হচ্ছে ফর্মুলেশন, ফর্মুলা সোজা কথা। এখন এটাকে যদি আমরা একটু ম্যাথামেটিক্যালি দেখতে যাই, তাহলে আমরা কি দেখছি? তাহলে আমরা দেখছি যে ফর্মুলেশন মে বি এক্সপ্রেসড অ্যাজ, কি ফর্মুলেশন ইকুয়াল টু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যেটাকে তোমরা পেস্টিসাইডের অনেক বইতে বা ফার্মাকোলজির বইতে দেখতে পাবা, AI, দ্যাট ইজ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্লাস ক্যারিয়ার ম্যাটেরিয়াল। এটা একটা হতে পারে ফর্মুলেশনের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। আর একটা হতে পারে কি, অর ফর্মুলেশন ইকুয়াল টু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্লাস ডাইলুয়েন্টস, মানে যার ডাইলুশন করার ক্যাপাবিলিটি আছে তাকে বলা হচ্ছে ডাইলুয়েন্ট। আর একটা কি হতে পারে, ফর্মুলেশন ইজ ইকুয়াল টু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্লাস ইন্টারমিডিয়েট সলভেন্ট প্লাস সলভেন্ট প্লাস ইমালসিফায়ার প্লাস অ্যাডিটিভ এন্ড প্লাস অ্যাডহেসিভ। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফর্মুলেশনের এখানকার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা অনেক লম্বা। এখন কি সেই লম্বা, সেটা যদি আমরা একটু দেখি। প্রথমেই যেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সেটা ঠিকই আছে, সেটা আমরা সব ক্ষেত্রেই যেমনটা আমরা প্রথম ডেফিনিশনে বলছিলাম যে ফর্মুলেশন ইজ দ্য অ্যাক্ট অফ ফাইন্ডিংস উইথ, ফর্মুলেশন ইজ দ্য অ্যাক্ট অফ ফাইন্ডিংস, দ্বিতীয় ডেফিনিশনে যেটা আমরা বলছিলাম। আর প্রথম ডেফিনিশন যেটা আমরা বলছিলাম, ফর্মুলেশন ইজ এ প্রোডাক্ট উইথ ফিক্সড কন্টেন্ট অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। তাহলে দেখা যাচ্ছে একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অবশ্যই থাকবে, দিস ইজ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট সলভেন্ট। এখন এই ইন্টারমিডিয়েট সলভেন্টটা কি জিনিস, এটা যদি আমরা বুঝতে চাই, আমরা জানি কোনো একটা সলিড বা লিকুইড জিনিসকে অন্য একটা ম্যাটেরিয়াল লিকুইড বা সলিডের সাথে যদি মিশ্রিত করি, সেটাকে আমরা বলি সলভেন্ট। যেমন মনে করো আমি যদি তেলকে পানির সাথে মিশাইতে চাই, তাহলে তেলটা হলো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আর পানিটা হচ্ছে সলভেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, তেল তো পানির সাথে সহজে মিশবে না,
যতই আমি নাড়াচাড়া করি এটা মিশতে চাইবে। কিন্তু এখানে যদি আমি সামান্য পরিমাণে একটু সাবানের ফেনা বা ডিটারজেন্ট পাউডার দিয়ে অ্যাজিটেশন করি, তাহলে দেখা যাবে অয়েলি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা ওয়াটার সলভেন্টের সাথে ইজিলি মিশ্রিত হয়ে গেছে। এই ক্ষেত্রে এই যে সাবানের ফেনা বা ডিটারজেন্ট ব্যবহার করা হলো, এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট সলভেন্ট। অর্থাৎ এই সলভেন্টটা মাঝামাঝি অবস্থায় অবস্থান করে অ্যাকচুয়াল সলভেন্টের সাথে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে মিশ্রিত করার জন্য সহায়তা করেছে, সেটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট সলভেন্ট। আরেকটা হচ্ছে কি, যেমন ইমালসিফায়ার, অর্থাৎ oily substances which are not easily mixed with solvent. In that case, there are some emulsifying agents are used like sour milk, soap, detergent, dried blood, egg albumin, egg powder, etc. এছাড়াও কখনো কখনো কিছু অ্যাডিটিভ ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে। Besides this, there are some adhesive materials also used. এবারে আমরা দেখি যে ফর্মুলেশনের টাইপ। প্রথমে আমরা দেখলাম যে ফর্মুলেশন কাকে বলে। তাহলে আমরা দেখলাম যে ফর্মুলেশন হচ্ছে একটা প্রোডাক্ট with fixed content of active ingredient which is made up into a form suitable for application. এটি একটি। আরেকটি আমরা দেখেছিলাম, ফর্মুলেশন ইজ দ্য অ্যাক্ট অফ ফাইন্ডিংস of ingredients of a product which is in which the composition or concentration of a product expressed mathematically in a formula. সেই ফর্মুলা গুলো আমরা দেখার চেষ্টা করলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফর্মুলেশনের টাইপ গুলো কি কি হতে পারে। There are different types of formulation. সেই ক্ষেত্রে আমরা যেমনটি দেখছি, আমরা বলছি যেমন ড্রাই ফর্মুলেশন, অর্থাৎ ফর্মুলেশনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা ফর্মুলেশন যেটা আমি ফিল্ডে অ্যাপ্লাই করবো পেস্ট কন্ট্রোল করার জন্য, সেটা যদি শুকনা হয়, সেটা হতে পারে দানাদার, হতে পারে পাউডারি, হতে পারে ওয়েটেবল পাউডার, তাহলে প্রথমত হতে পারে ড্রাই ফর্মুলেশন। আর একটা হতে পারে লিকুইড। বাজারে যখন আমরা পেস্টিসাইড প্রয়োগ করতে যাই, তখন আমরা দেখব যে কিছু পেস্টিসাইড আছে প্যাকেটের মধ্যে পাউডারি ফর্মে, আবার কিছু পেস্টিসাইড আছে কাঁচ বা প্লাস্টিকের বোতলে লিকুইড ফর্মে, আবার কিছু পেস্টিসাইড আছে যেমন অ্যারোসল, স্প্রে করে বডি স্প্রের মতো অ্যাপ্লাই করতে হয়, যেমন মসকুইটোর অ্যারোসল আছে। আবার কিছু পেস্টিসাইড আছে ফিউমিগেন্ট, অর্থাৎ যেটাকে অ্যাপ্লাই করলে ফিউমস প্রোডাকশন করে, সেটাকে বলা হচ্ছে ফিউমিগ। তাহলে এখন দেখি ড্রাই ফর্মুলেশনের মধ্যে কি কি জিনিস আছে। ড্রাই ফর্মুলেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে ডাস্ট। ডাস্ট আর কিছুই না, ডাস্ট মনে করো আমরা যে বাজারে আটা ময়দা যেগুলো ক্রয় করি, ঠিক এরকম যদি হয়ে থাকে, যেমন ডিডিটি হতে পারে, তারপরে সেবিন হতে পারে, এগুলো হচ্ছে ডাস্ট। আর একটা হতে পারে কি ওয়েটেবল পাউডার, যেমন ডিডিটির ওয়েটেবল পাউডার হতে পারে, মেলাথিয়নের হতে পারে, সুমিথিয়নের হতে পারে। তারপরে আরেকটা আছে কি গ্র্যানুল, যেমন বাজারে আমরা অনেক সময় পেস্টিসাইড প্রয়োগ করতে গেলে পরে দেখি, যেমন ডায়াজিনল 60, ডায়াজিনল 5G, তারপরে বাসুডিন কার্বোফুরান 5G, এগুলো হচ্ছে গ্রানুল, যেমন ব্রিক চিপস এর মধ্যে পেস্টিসাইড কে ইমপ্রেগনেট করে থাকে। তারপরে আছে কিছু সিড ডিসইনফেক্টেন্ট, যেমন বেবিস্টিন আছে, তারপরে এটা হচ্ছে সিড ডিসইনফেক্টেন্ট, অথবা ডাইথেনিয়াম 45 আছে, রিডুমিল আছে, এগুলো হতে পারে। তারপরে আদার্স ফর্মুলেশন, মানুষ যেমন বিভিন্ন রোগ ব্যাধি নিয়ন্ত্রণ করার জন্য ক্যাপসুল গ্রহণ করে থাকে, পেস্টকে কন্ট্রোল করার জন্য তেমনি ভাবে বিভিন্ন ধরনের ফর্মুলেশন আছে ক্যাপসুল। এরপরে আরেকটা আছে লিকুইড ফর্মুলেশন। লিকুইড ফর্মুলেশনের মধ্যে যেমন আমরা যেটা বলছি যে প্লাস্টিক অথবা কাঁচের বোতলে লিকুইড তরল আকারে পেতে পারো, যেমন ইমালশন কনসেন্ট্রেট। এটা আসলে অয়েলি টাইপের পেস্টিসাইড, যেটাকে বলি ইমালসিফায়েবল কনসেন্ট্রেট বা ইমালশন কনসেন্ট্রেট, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইসি। আর একটা হচ্ছে অয়েল কনসেন্ট্রেট, অর্থাৎ লিকুইডটা যদি তৈলাক্ত হয়ে থাকে সেটাকে বলি অয়েল কনসেন্ট্রেট। আর একটা হচ্ছে এসসিডব্লিউ বা ডব্লিউএসসি, ওয়াটার সলিউবল কনসেন্ট্রেট অথবা সলিউবল কনসেন্ট্রেট ইন ওয়াটার, এটাকে আমরা বলছি ওয়াটার সলিউবল কনসেন্ট্রেট। আর একটা হচ্ছে ফ্লোয়েবল উইথ অ্যান অ্যাকুয়াস, অর্থাৎ লিকুইডের মধ্যে প্রবাহিত করে দেয়া হয়, সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েবল উইথ অ্যান অ্যাকুয়াস।
আর একটা আছে ফ্লোয়েবল পেস্ট। ফ্লোয়েবল পেস্ট হচ্ছে আমরা অনেক সময় পেস্টিসাইড পেস্টকে কন্ট্রোল করার জন্য, বিশেষ করে মানুষের শরীরেও যে সমস্ত পেস্ট হয়ে থাকে, যেমন আমরা বলি বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট, বিভিন্ন ধরনের ক্রিম, যেমন দাঁত মাজার পেস্টের মতো টিউবের মধ্যে দেয়া থাকে, সেটাকে আমরা বলছি ফ্লোয়েবল পেস্ট। আদার্স ক্যাটাগরির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যারোসল, যেমন আমরা মশা নিয়ন্ত্রণ করার জন্য মসকিটো অ্যারোসল অ্যাপ্লাই করে থাকি। আর একটা আছে ফিউমিগেন্টস। ফিউমিগেন্টস হচ্ছে কি, there are some pesticides which have ability to produce fumes after application on the সারফেস, অর্থাৎ কোনো একটা জায়গা মাটিতে হোক বা কোনো দেয়ালে হোক ফ্লোরে হোক অ্যাপ্লাই করার পরে সেখান থেকে ফিউম প্রডিউস করে, সেটাকে আমরা বলছি ফিউমিগেন্টস। এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফর্মুলেশন। এবার আমরা যদি একটু চিন্তা করি তাহলে ফর্মুলেশনের টাইপ গুলো নিয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি যে ক্লাসগুলো আছে এর মধ্যে, প্রথমে আমরা যেটা বলছিলাম ড্রাই ফর্মুলেশন। ড্রাই ফর্মুলেশনের মধ্যে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে ডাস্ট। এখন ডাস্ট কি জিনিস? ডাস্ট হচ্ছে ডাস্ট আর মেকানিক্যাল মিক্সচার অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট উইথ অর উইদাউট ইনার ডাইলুয়েন্ট। এখন এই বিষয়টা কি? ডাস্ট হচ্ছে সাধারণত আমরা আটা এবং ময়দার মিলে অনেক সময় গম ভাঙাইতে বা হলুদ মরিচ গুঁড়া করতে আমরা যাই, তখন আমরা দেখি যে আহ, চাল বা গমকে মেশিনের মধ্যে দিলে একেবারে পাউডার হয়ে বের হয়ে আসে। ঠিক পেস্টিসাইডাল ডাস্টটাও ঠিক একই প্রকৃতিতে তৈরি করা হয়, সেম মেথডে সেম প্রসিডিউরে, অর্থাৎ মেশিনের মধ্যে দিয়ে, যেটাকে আমরা বলছি যে মেকানিক্যাল মিক্সচার অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ যেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে আমি পেস্টিসাইড হিসেবে ব্যবহার করব সেটাকে মেশিনের মধ্য দিয়ে গুঁড়া করা হয়। এই গুঁড়া করার সময় এর সাথে অনেক সময় আমরা ক্যারিয়ার ম্যাটেরিয়াল বা ডাইলুয়েন্ট ইনার্ট দিতেও পারি, নাও দিতে পারি। সেটা কিরকম? আমরা রমজানের সময় অনেক সময় বেসন ইউজ করে থাকি, বেগুনি অন্যান্য জিনিসকে ভাজার জন্য বেসন ইউজ করি। এই বেসনের ক্ষেত্রে দেখবা বেসন কিন্তু শুধুমাত্র গম বা আটা ময়দার গুঁড়া দিয়ে তৈরি করা হয় না। বেসন ইউজ করা হয় সাধারণত বেসন তৈরি করার জন্য অনেক সময় কিছু চালের গুঁড়া দেওয়া হয়, তার সাথে ডাল দেওয়া হয়, বা বিভিন্ন ধরনের ডাল একত্রে মিশ্রিত করেও করা হয়, অর্থাৎ এক বা একাধিক উপাদান একত্রে মিশ্রিত করা হয়। সেটি বলা হচ্ছে যে কোনো কোনো পেস্টিসাইড তৈরি করা হয় শুধুমাত্র অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টকে পালভারাইজ করে, যেমনটি দ্বিতীয় লাইনে বলা হচ্ছে ইট ইজ ইউজুয়ালি প্রিপেয়ার্ড বাই দ্য পালভারাইজেশন অফ ম্যাটেরিয়াল। পালভারাইজেশন শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। ইট ইজ ইউজুয়ালি প্রিপেয়ার্ড বাই দ্য পালভারাইজেশন অফ ম্যাটেরিয়ালস। যেমন আমরা গমকে মেশিনের মধ্যে দিলেই সেটি আটার গুঁড়া হয়ে বের হয়ে আসে, ঠিক একই পদ্ধতিতে অ্যাকচুয়ালি ডাস্টের ক্ষেত্রে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটি বিবেচনা, অনেকগুলো প্রপার্টিজ আছে, তবে তার মধ্যে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ডাস্টের পার্টিকেল সাইজ। The particle size of dust materials or pesticide tiles may be 3 to 30 micron, but optimum size of dust particle is 10 to 20 মাইক্রন ইন ডায়ামিটার। অর্থাৎ পার্টিকেল, যে পার্টিকেলের ডায়ামিটার মাপ দিলে এটা 3 থেকে 30 মাইক্রন অথবা 10 to 20 মাইক্রন সাইজের হবে যদি অপটিমাম হতে হয়। এখন ডাস্টকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত হচ্ছে আনডাইলুটেড টক্সিক এজেন্ট, অর্থাৎ টক্সিক এজেন্টের সাথে কোনো ডাইলুয়েন্ট বা ক্যারিয়ার ম্যাটেরিয়াল মিশ্রিত করা হবে না। টক্সিক এজেন্টকে, অর্থাৎ ইন দ্যাট কেস টক্সিক এজেন্ট ইজ ডাইরেক্টলি পালভারাইজড ইন দ্য মেকানিক্যাল মেশিন অর মেকানিক্যাল মিক্সিং ওয়ে। মেকানিক্যাল মিক্সিং ওয়ে বা মেকানিক্যাল মেশিনের মধ্যে আনডাইলুটেড কন্ডিশনে এটি তৈরি করা হয়। এটি উদাহরণ কি, যেমন ক্যালসিয়াম আর্সেনেট, এটি একটি পেস্টিসাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আর্সেনেট, এগুলো হতে পারে। আর একটা হচ্ছে টক্সিক এজেন্ট উইথ অ্যান অ্যাক্টিভ ডাইলুয়েন্ট অর অ্যাক্টিভ ক্যারিয়ার। সেটি কি জিনিস? টক্সিক এজেন্টের সাথে আরো কিছু ম্যাটেরিয়ালস মিশ্রিত করা হবে, যেটাও তোমার অ্যাক্টিভ ডাইলুয়েন্ট, অর্থাৎ যে ক্যারিয়ার ম্যাটেরিয়ালটা মিশ্রিত করা হবে সেটিও পেস্ট কন্ট্রোলের জন্য কার্যকরী, আবার যেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করা হচ্ছে সেটা তো কার্যকরী থাকবে। যেমন হচ্ছে রটিনন। রটিনন এটি প্লান্ট প্রোডাক্টস, এক ধরনের প্লান্ট বা বায়োপেস্টিসাইড। এই রটিননের সাথে যদি আমরা সালফারকে মিশ্রিত করে দিই, আমরা যখন পেস্টিসাইডের ক্লাসিফিকেশন অধ্যয়ন করেছিলাম
পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে সালফার, ফসফরাস এগুলো লেড, মার্কারি ডাইরেক্টলি পেস্টিসাইড হিসেবে ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে যদি আমরা রটিননের সাথে সালফার মিশ্রিত করি, তাহলে রটিনন একটি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, তার সাথে যে সালফার মিশ্রিত করা হয়েছে সেটাও হচ্ছে অ্যাক্টিভ ডাইলুয়েন্ট অর অ্যাক্টিভ ক্যারিয়ার ম্যাটেরিয়াল। আর একটা কি হতে পারে, টক্সিক এজেন্ট উইথ ইনার্ট ডাইলুয়েন্ট। টক্সিক এজেন্ট উইথ ইনার্ট ডাইলুয়েন্ট, টক্সিক এজেন্ট মনে করো ডিডিটি, এটা একটা পেস্টিসাইড, পাউডারি বা ডাস্ট। এর সাথে পাইরোফাইলাইট, পাইরোফাইলাইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্লে মিনারেলস। If clay minerals pyrophyllite is mixed with active ingredient DDT, অর্থাৎ inert pyrophyllite is mixed with active DDT, then it is called toxic agent with inert diluent. আর একটা হতে পারে কি, অনেক সময় আমরা শুধুমাত্র মনে করে থাকি যে কেবলমাত্র টক্সিক এজেন্ট দিয়েই পোকামাকড়কে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু না, কখনো কখনো টক্সিক এজেন্ট ছাড়া পোকামাকড়ের মধ্যে বিরক্তির উদ্রেক করে, অর্থাৎ তাদের স্বাভাবিক কার্যকলাপের অসুবিধা সৃষ্টি করে কোন ইনার্ট ম্যাটেরিয়ালস দিয়েও পেস্টকে কন্ট্রোল করা যায়, যেমন সিলিকা, এটাকে বলা হচ্ছে ইনার্ট ডাস্ট। এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্রপার্টিস অফ ডাস্ট। প্রথমে আমরা অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে ডাস্টের পার্টিকেল সাইজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি যে ডাস্টের কোয়ালিটি, দা কোয়ালিটি, স্টোরেবিলিটি, অ্যাপ্লিকেশন, অ্যাডহেশন এন্ড ডিপোজিশন এন্ড ইফেক্টিভনেস। তাহলে আমরা কি বলছি, স্টোরেবিলিটি, তারপরে হচ্ছে কোয়ালিটি, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে ডিপোজিশন, তারপরে হচ্ছে অ্যাডহেশন এন্ড ইফেক্টিভনেস। কোয়ালিটি কি, অর্থাৎ ডাস্টটা কি কিরকম, এর গুণমানটা কিরকম। স্টোরেবিলিটি হচ্ছে ডাস্টকে যখন আমি স্টোর হাউসে প্রিজার্ভ করব, তখন সেটি ভালোভাবে স্টোর করা যাবে কিনা। এরপরে অ্যাপ্লিকেশন, ফিল্ডে যখন আমি অ্যাপ্লিকেশন করব। ডেপোজিশন, অর্থাৎ যেই সারফেসে, যে প্লান্টের পাতা বা স্টেমে আমি অ্যাপ্লাই করব, সেখানে কি মাত্রায় এটা ডিপোজিট হবে, জমবে। অ্যাডহেশন, অ্যাডহেশন অর্থ হচ্ছে লেগে থাকে, অ্যাডহেরেন্স অন দা সারফেস, লিফ সারফেস অর স্টেম সারফেস, সেখানে লেগে থাকার অবস্থা। এন্ড ফাইনালি ইফেক্টিভনেস, যে এর কার্যকারিতা। এই বিষয়গুলো কতগুলো প্রপার্টিস এর উপরে ডিপেন্ড করে। দিস প্রপার্টিস আর, নাম্বার ওয়ান, পার্টিকেল সাইজ। শুরুতে আমরা যেটি বলছিলাম, ডাস্ট পার্টিকেল শুড বি মাইক্রোস্কোপিক এন্ড কলয়েডাল। এখানে অ্যাংস্ট্রম সাইজও দেওয়া হয়েছে 10 to 2000 অ্যাংস্ট্রম, অথবা আমরা বলতে পারি পার্টিকেল সাইজ রেঞ্জ ফ্রম 3 to 30 micron, and optimum size of dust particle range from 10 to 20 micron in diameter, অর্থাৎ একটা পার্টিকেলের ডায়ামিটার মেজার করলে 10 থেকে 20 মাইক্রন হবে। The toxicity of sulfur and pyrethrum increasing. এখন এই ডাস্টের ক্ষেত্রে একটি জেনারেল ফর্মুলা হচ্ছে the effectiveness or efficacy or toxicity of dust particle depends upon the particle size of dust. The decrease the particle size of a dust, increase the effectiveness of dust. অর্থাৎ ডাস্ট পার্টিকেলের সাইজ যত ছোট হবে তার কার্যকারিতাটা তত বৃদ্ধি পাবে। এটি বলা হচ্ছে এখানে the toxicity of sulfur and pyrethrum increasing with the decreasing of particle size, অর্থাৎ পার্টিকেল সাইজ যত ছোট হবে এর কার্যকারিতাটা বা এর টক্সিসিটিটা তত বেশি হবে। স্মল পার্টিকেল সাইজ আর মোর রেডিলি কনজিউমড বাই চিউইং ইনসেক্ট। এখন চিউইং ইনসেক্ট, ইতিমধ্যে তোমরা ইনসেক্টের নেচার সম্পর্কে পড়েছো যে ইনসেক্টস আর ডিফারেন্ট টাইপস, some of them are sucking type, some of them are chewing type। অর্থাৎ কিছু কিছু ইনসেক্ট গাছ থেকে রস শোষণ করে বেঁচে থাকে, আবার কিছু কিছু ইনসেক্ট ডাইরেক্ট পাতাকে টুকরা টুকরা করে কেটে খেয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে চিউইং ইনসেক্ট। তাহলে ডাস্টের পার্টিকেল গুলো যত সূক্ষ্ম হবে, দিস পার্টিকেলস আর attached well on the applied surface. As a result, chewing are easily consume these dust particles, and finally the insects are
affected by the toxicity of dust. As a result, finally pests are controlled or killed by the dust. অর্থাৎ পার্টিকেল সাইজটা যত ছোট হবে, একটা বড় পার্টিকেল সাইজ দেখলে ইনসেক্ট হয়তো এটাকে সে কনজিউম নাও করতে পারে। আর যদি ফাইন পার্টিকেল হয়, পাতার সাথে একেবারে লেগে থাকে, তাহলে সে বুঝতেই পারবে না। সে হয়তো পাতা খাওয়ার সময় খেয়ে ফেললো, তার যখন স্টোমাকে গেল বা তার সিস্টেমে গেল, তখন সেটা কার্যকর করবে। নাম্বার 2 হচ্ছে পার্টিকেল শেপ। আমরা জানি যে কোনো জিনিসের, যে কোনো সলিড ম্যাটেরিয়ালস এর পার্টিকেল সাইজ মে বি ডিফারেন্ট শেপ। পার্টিকেলস মে বি ডিফারেন্ট শেপ লাইক স্ফেরিক্যাল, সার্কুলার, উপবৃত্তাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে, পলিহেড্রাল হতে পারে, টিউবুলার হতে পারে, স্পিকুলার হতে পারে, ইররেগুলার হতে পারে, তারপরে ট্রায়াঙ্গুলার হতে পারে, রেক্টাঙ্গুলার হতে পারে, নানা ধরনের শেপের হতে পারে। তবে ইন কেস অফ ডাস্ট পার্টিকেল, স্ফেরিক্যাল শেপ ইজ দ্য বেস্ট। বলা হচ্ছে উপবৃত্তাকার যে ডাস্ট পার্টিকেলের শেপ, সেটি হচ্ছে বেস্ট। ইররেগুলার শেপ, মনে করে কিছু আছে উপবৃত্তাকার, কিছু আছে ট্রায়াঙ্গুলার, একই একই ডাস্ট পার্টিকেলের মধ্যে, একই পেস্টিসাইডের মধ্যে কিছু ট্রায়াঙ্গুলার, কিছু সার্কুলার, কিছু স্ফেরিক্যাল, কিছু রেক্টাঙ্গুলার। বলছে এই ধরনের ডাস্ট পার্টিকেল গুলো আসলে ভালো নয়, ইররেগুলার শেপ আর নট সো গুড। তাহলে স্ফেরিক্যাল শেপ অফ দ্য ডাস্ট ইজ বেস্ট। নাম্বার 3 হচ্ছে বাল্ক ডেন্সিটি। বাল্ক ডেন্সিটিটা কি জিনিস? বাল্ক ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম অথবা ওয়েট পার ইউনিট ভলিউম, প্রতিকে একক আয়তনের যে ওজন। এটি সয়েল সায়েন্সে তোমরা পড়ে আসো ভালো মতোই নিশ্চয়ই। তো ডাস্ট পার্টিকেলের ক্ষেত্রে একটা ভালো ডাস্ট পার্টিকেলের বাল্ক ডেন্সিটি হচ্ছে 300 to 450 কেজি পার মিটার কিউব। পার মিটার কিউব নিশ্চয়ই বুঝতে পারছো, অর্থাৎ একটা বাক্স বা একটা কার্টুনের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, প্রস্থ যদি 1 মিটার হয়, এবং এটার মধ্যে গর্ত যদি 1 মিটার হয়, এইরকম এক 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 ঘন মিটার সাইজের একটা বাক্সের মধ্যে বা পাত্রের মধ্যে যদি ডাস্ট রাখা হয়, তাহলে যে ডাস্টের ওজন 300 থেকে 450 কেজি হবে, সেটা হচ্ছে ভালো কোয়ালিটির ডাস্ট। নাম্বার 4 হচ্ছে পার্টিকেল ডেন্সিটি। পার্টিকেল ডেন্সিটি অ্যাকচুয়ালি দা মাস অর ওয়েট পার ইউনিট ভলিউম এক্সক্লুডিং দ্য বয়েডস। এখন এই বয়েডস জিনিসটা কি? আমরা জানি যে কোনো সলিড ম্যাটেরিয়ালস এর মধ্যে স্মল পোর আছে, অর্থাৎ ছোট 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 ছিদ্র আছে। তুমি যদি একটা মাটির ঢেলা নাও এবং এটাকে যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে, দুইটা ঢেলা নাও, তাহলে মনে করো এটা যদি আমার দুইটা ঢেলা হয়, তাহলে আমি যেটা বলছি, মনে করো আমি যদি এভাবে বলি যে এটা যদি দুইটা ঢেলা হয় মাটির, এই দুইটা ঢেলার মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে, তুমি যেভাবেই রাখো না কেন। আবার এই মাটির ঢেলার মধ্যে তার নিজের গায়েও কিছু কিছু সূক্ষ্ম ছিদ্র থাকে। এই দুইটা ঢেলার মধ্যে যে ফাঁকা স্থান এবং শিলা, এই পার্টিকেলস বা ঢেলার ইনসাইড, তার নিজের গায়ে যে পার্টিকেল ছিদ্রগুলো থাকবে, এই ছিদ্রকে বাদ দিয়ে যে ওজনের সাথে যে আয়তনের রেশিও, সেটাকে বলা হচ্ছে তোমার পার্টিকেল ডেন্সিটি, অর্থাৎ মাস পার ইউনিট ভলিউম এক্সক্লুডিং দ্য ভয়েডস, এটাকে বলা হচ্ছে পার্টিকেল ডেন্সিটি। পার্টিকেল ডেন্সিটি এফেক্টস দ্য ফিডিং রেট। ফিডিং রেট কি? ফিডিং রেট বলতে এখানে খাওয়া না, এখানে ফিডিং রেট হচ্ছে ডাস্টার হচ্ছে এক ধরনের যন্ত্র। অর্থাৎ এরকম ডাস্টারকে কাঁধের সাথে এরকম ঝুলিয়ে নেওয়া হয়। তোমরা তুলা, তোষক বা ল্যাব বা তৈরি করার সময় এরকম তুলা ধুনতে দেখছো। আজকাল অবশ্য মেশিনে করে, একসময় এরকম হাতে ইয়ে করতো। তো ডাস্টার মেশিনে এরকম ঘাড়ে এখন যান্ত্রিক উপায়ে করা হয়, একসময় ছিল এরকম যে এটার সাথে এরকম আঘাত করলে ডাস্ট গুলো দূরের দিকে ছড়িয়ে পড়তো। তো এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ফিডিং রেট। ফিডিং রেট মানে এখানে হচ্ছে নির্গত হওয়া, এখানে কিন্তু ফিডিং রেট মানে খাওয়ানোর রেট না। এখানে হচ্ছে ডাস্টিং ইকুইপমেন্ট থেকে, ডাস্টার থেকে ডাস্ট পার্টিকেল গুলো কত দ্রুত কি মাত্রায় বের হয়ে যাবে, দিস ইজ কল্ড দা ফিডিং রেট অফ ডাস্টার। ফ্লোয়েবিলিটি। ফ্লোয়েবিলিটি হচ্ছে আমি যদি কোনো একটা জিনিসকে, মনে করো আমি যদি কোনো একটা জিনিসকে, এই একটা সারফেস, এটা একটা পাতা, এটার সারফেসে এখানে কিছু ডাস্ট পার্টিকেল দিলাম, এই ডাস্ট পার্টিকেলটা ফ্লোয়েবিলিটি, অর্থাৎ কতটা দ্রুত তার আশেপাশে ছড়িয়ে যায়, এটা হচ্ছে ডাস্ট পার্টিকেলের ফ্লোয়েবিলিটি। ইট ইজ দ্য ফিড রেট অফ ডাস্ট ইনটু দ্য ডাস্টিং ইকুইপমেন্ট। স্পেরিক্যাল পার্টিকেলস হ্যাভ গুড ফিডিং রেট। অর্থাৎ ওই যেটা শুরুতেই বলা হচ্ছে যে পার্টিকেল শেপের ক্ষেত্রে
পার্টিকেল শেপ গুলো যদি উপবৃত্তাকার বা স্ফেরিক্যাল শেপের হয় তাহলে তার ফ্লোয়েবিলিটিটাও ভালো হয়ে থাকে। এটি হচ্ছে ফ্লোয়েবিলিটি। এরপর হচ্ছে জবটিক ক্যাপাসিটি। জবটিক ক্যাপাসিটি, জবশন হচ্ছে অ্যাকচুয়ালি জবশন ইজ দ্য ময়েশ্চার অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ অ্যাটমসফিয়ার বাই এ সাবস্টেন্স। কোনো একটা বস্তু কর্তৃক বায়ুমণ্ডল থেকে ময়েশ্চার বা আর্দ্রতা বা ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি, দ্য ময়েশ্চার অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ এ সাবস্টেন্স ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, দিস ইজ কল জবশন। তাহলে এই ক্ষেত্রে ডাস্ট পার্টিকেলের ক্ষেত্রে যেটা প্রপার্টিস হতে হবে সেটা হচ্ছে এই যে ডাস্ট পার্টিকেল শুড নট বি জবটেড, অর্থাৎ ডাস্ট পার্টিকেল গুলো বায়ুমণ্ডল থেকে ময়েশ্চার অ্যাবজর্পশন সহজে করবে না। যদি করে তাহলে সেটা খারাপ, যদি না করে তাহলে সেটা হচ্ছে ডাস্টের জন্য ভালো বৈশিষ্ট্য, যেন ময়েশ্চার অ্যাবজর্পশন না করে। ইফ ইট ইজ ময়েশ্চার অ্যাবজর্ব, বলছে যদি কোনো কারণে এটা পানি শোষণকারী হয় বা পানি শোষণের ক্ষমতা থাকে, দেন ইট ইজ সেগ্রিগেটেড ফ্রম ইটস কম্পোনেন্ট। এখন এটা সেগ্রিগেশন কি জিনিস? সেগ্রিগেশন হচ্ছে, মনে করো আমি এটা একটা লিফ সারফেস, এর উপরে ডাস্ট পার্টিকেল অ্যাপ্লাই করলাম, ডাস্টার অ্যাপ্লাই করার পর এটা যদি ময়েশ্চার অ্যাবজর্পশন ক্যাপাসিটি হয় তাহলে হবে কি, এগুলো কোয়াগুলেশন হয়ে যাবে। হইলে হবে কি, এর মধ্যে যে টক্সিক এজেন্ট গুলো আছে এটা এটার থেকে সরে যাবে। সেই কথাটাই বলা হচ্ছে যে ইফ ইট ইজ ড্রপটেড দেন ইট ইজ সেগ্রিগেটেড ফ্রম ইটস কম্পোনেন্ট, অর্থাৎ একটা উপাদান থেকে আর একটা উপাদান বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা ভালো নয়, তাহলে সেটা কাজ করতে পারবে না। আর ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, electrostatic charge is the electrical charge developed by the friction of dust particles themselves and with the friction of dust particle with dusting equipment। অর্থাৎ ডাস্টিং যন্ত্র এবং ডাস্ট পার্টিকেল নিজেদের মধ্যে ঘর্ষণের ফলে যে ইলেকট্রোস্ট্যাটিক চার্জের প্রোডাকশন হয়, the electrical charge produced by the friction of dust particle themselves or dust particles with dusting equipment, this is called electrostatic charge. When high electrostatic charge existed among the particles, then they are not easily segregated. তাহলে বোঝা গেল ডাস্ট পার্টিকেলস মাস্ট হ্যাভ ইলেকট্রোস্ট্যাটিক চার্জ টু কম্বাইন them the particles with each other। অর্থাৎ when the particles have electrostatic charge, the particles with attached with each other compactly, অর্থাৎ একে অপরের সাথে লেগে থাকে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে কি, হার্ডনেস। আমরা এখানে এই প্রপার্টিস গুলো খুবই এক লাইন বা দুই লাইনে লেখার চেষ্টা করেছি, যে এই শব্দগুলো একেবারে না হইলে নয়। তোমরা যদি বই দেখো, এই এক একটা পয়েন্টের উপরে কোথাও এক পৃষ্ঠা, কোথাও অর্ধ পৃষ্ঠা, কোথাও এক দুই পৃষ্ঠা পর্যন্ত লেখা আছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যতটুকু লিখছি এটুকু একেবারেই না হইলে নয়। হার্ডনেস হচ্ছে ডাস্ট পার্টিকেল শুড বি সফট টু অ্যাভয়েড ফ্রিকশন অফ দ্য ডাস্টার। ডাস্টার হচ্ছে আমরা আগেই বলছি, অর্থাৎ দ্য ইকুইপমেন্ট হুইচ ইজ ইউজ বাই দ্য উইথ ফর দ্য অ্যাপ্লিকেশন অফ ডাস্ট, সেটাকে আমরা বলছি ডাস্টার। অর্থাৎ ডাস্টকে অ্যাপ্লাই করার জন্য যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ডাস্টার। তাহলে ডাস্ট পার্টিকেল গুলো বেশি শক্ত হবে না, শক্ত হইলে হবে কি, ওই ডাস্টারের নজেলকে সে ফ্রিকশন অর্থাৎ ক্ষয় করে ফেলবে। এই ফ্রিকশনকে লস করার জন্য, যেন না হয়, টু অ্যাভয়েড ফ্রিকশন লস ডাস্ট পার্টিকেল শুড বি সফট, ডাস্ট পার্টিকেল গুলো সফট হওয়া উচিত। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে ইউজ অফ ডাস্ট। ইউজ অফ ডাস্ট, ডাস্ট সাধারণত কোথায় ইউজ করা হয়? তো ডাস্ট ইউজ করা হয়, দ্য ইউজ অফ ডাস্ট ইজ ফিজিবল। বলছে কি, ডাস্ট ব্যবহার করা কোথায় উপযোগী? দ্য ইউজ অফ ডাস্ট ইজ ফিজিবল হোয়ার দ্য স্কারসিটি অফ ওয়াটার, অর্থাৎ বিশ্বের যে সমস্ত জায়গায় পানির স্বল্পতা রয়েছে, পানির ক্রাইসিস রয়েছে, সে সমস্ত জায়গা, অর্থাৎ দ্য প্লেস ইন হুইচ হোয়ার স্কারসিটি অফ ওয়াটার এক্সিস্টেড and enough money and labor is needed for the collection of water। কোন ধরনের জায়গায় যেখানে পানির স্বল্পতা রয়েছে অথবা পানি সংগ্রহ করতে প্রচুর পরিমাণে লেবার এবং অর্থ ব্যয় হয়, সে সমস্ত জায়গায় সাধারণত ডাস্ট অ্যাপ্লাই করা হয়। এরপরে আমরা যেটা দেখবো, ডাস্টের পরে হচ্ছে আমরা ক্লাসিফিকেশনে দেখছিলাম ওয়েটেবল পাউডার। ওয়েটেবল পাউডার হচ্ছে পাউডার ফর্মুলেশন দ্যাট প্রডিউস স্টেবল
uniform suspension, powdered formulation that produce stable and uniform suspension when added with water or in water are called wettable powder. অর্থাৎ যে সমস্ত পাউডার বা ডাস্ট বা আমরা বলতে পারি পাউডার ফর্মুলেশন that produce stable and uniform suspension when added in water is called wettable powder. তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ডাস্টের চেয়ে সাধারণত ওয়েটেবল পাউডার অর সাসপেনশন আর ইউজুয়ালি মোর ইফেক্টিভ সাসপেনশন আর ইউজুয়ালি মোর ইফেক্টিভ দেন ডাস্ট বিকজ এর কারণটা কি they are attached well on the applied site or applied surface. The particle size of wettable powder is less than 3 micron. ডাস্টের ক্ষেত্রে আমরা বলছি পার্টিকেল সাইজ গুলো হবে 3 to 30 মাইক্রন অথবা অপটিমাম হলে 10 to 20 মাইক্রন। আর ওয়েটেবল পাউডারের ক্ষেত্রে এখানে আমরা পার্থক্য দিচ্ছি গুরুত্বপূর্ণ যেটা যে এর পার্টিকেল সাইজ হবে অর্থাৎ পার্টিকেলের ডায়ামিটার হবে লেস দেন 3 মাইক্রন। আর একটা হচ্ছে এটা ওয়াটারের সাথে যখন অ্যাড করা হবে এটা একটা স্টেবল ইউনিফর্ম সাসপেনশন তৈরি করবে। এটা হচ্ছে মেইনলি পাউডার এর ওয়েটেবল পাউডারের ডেফিনেশন। এখন ওয়েটেবল পাউডার হ্যাভ সাম ক্যারেক্টারিস্টিক, সেই বিষয়গুলো কি? প্রথমে হচ্ছে ওয়েটেবল পাউডারের স্টোর অ্যাবিলিটি থাকতে হবে, অর্থাৎ যখন ওয়েটেবল পাউডারকে আমরা গুদামজাত করব তখন এটি গুদামে যেন স্টেবল থাকে এরকম একটা বৈশিষ্ট্য থাকবে। এন্টি ক্যাকিং এন্ড নন কোয়াগুলেটিং অ্যাবিলিটি। এন্টি ক্যাকিং কি? অর্থাৎ দানাগুলো জমাটবদ্ধ হয়ে বড় বড় ক্লডে রূপান্তরিত হবে না। তাহলে আমরা ফার্টিলাইজার পড়ার সময় দেখবো যে ক্যাকিং ইজ দ্য ফরমেশন অফ হার্ড লাম্প, শক্ত পিণ্ডে পরিণত হওয়া বাই দ্য অ্যাবজর্পশন অফ সলিড পার্টিকেল বাই দ্য অ্যাবজর্পশন অফ ময়েশ্চার অর ওয়াটার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডল থেকে কোনো সলিড পার্টিকেল যদি ময়েশ্চার অ্যাবজর্পশন করে হার্ড লাম্প বা বড় পিণ্ড ফরমেশন করে, ক্যাকিং ইজ দ্য ফরমেশন অফ হার্ড লাম্প through the absorption of moisture from the atmosphere. অর্থাৎ যদি বায়ুমণ্ডল থেকে পানি শোষণ করে কোনো সলিড পার্টিকেল বা পাউডার যদি শক্ত পিণ্ড তৈরি করে সেটাকে আমরা বলছি ক্যাকিং। তাহলে ওয়েটেবল পাউডার গুলো কেক হবে না, এন্টি ক্যাকিং হবে এবং কোয়াগুলেশন হবে। আরেকটা কি সাসপেন্সিবিলিটি থাকে, অর্থাৎ when ওয়েটেবল পাউডার মিক্সড উইথ ওয়াটার it will have ability to produce stable uniform suspension, অথবা আমরা বলতে পারি it has ability to produce stable uniform suspension, যেটা একটা স্টেবল ইউনিফর্ম সাসপেনশন তৈরি করার ক্ষমতা থাকবে বা ক্ষমতা আছে। তারপরে কি ওয়েটেবিলিটি, অর্থাৎ এই ওয়েটেবল পাউডার গুলো পানিতে ভিজেলে ভালোভাবে ভিজে যাবে। আটা ময়দার গুঁড়া যেমন পানিতে ভিজেলে একদম ভিজে যায়, দানা পার্টিকেল গুলোকে আলাদা, এটা যে একসময় পাউডার ছিল বোঝা যায় না, এই বিষয়টাকে বলা হচ্ছে ওয়েটেবিলিটি। আরেকটা হচ্ছে কি ফ্লোয়েবিলিটি, অর্থাৎ পানির সাথে মিশ্রিত করে কোনো জায়গায় স্প্রে করলে এটা আপনা আপনি ছড়িয়ে যাবে। দিস ইজ কল্ড দ্য ফ্লোয়েবিলিটি, অর্থাৎ দ্য dispersion capability of a solid particles in a suspension is called flowability, অর্থাৎ ছড়িয়ে যাওয়ার যে ক্ষমতা, the dispersion capability, this is called the flowability. less foaming capability, তোমরা অনেক সময় দেখেছো যে পেস্টিসাইড যদি কারো বাড়িতে কৃষিকাজ থাকে অথবা কেউ যদি অবজার্ভ করে থাকো, স্প্রে কন্টেনারের মধ্যে পেস্টিসাইড গুলি যখন এজিটেশন করা হয় ঢাকা দেয় তখন ফেনা হয়ে যায়। তো বলা হচ্ছে যে ওয়েটেবল পাউডার গুলো লেস ফোমিং ক্যাপাবিলিটি, অর্থাৎ ফেনা হবে না, ফোম হবে না। যেমন ওই যে নদী বা সাগরের পানি তীরে এসে আছাড় খাইতে খাইতে যেমন ফোম হয়ে যায় ওইরকম ফেনা হবে না, এই একটা ক্যাপাবিলিটি থাকবে, লেস ফোমিং ক্যাপাবিলিটি। and it could have long retained ability on the sprayed surface. এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে অর্থাৎ যেই পাতার সারফেসে বা যে স্টেমে বা যে লিভসে ফ্লাওয়ার্সে ফ্রুটসে আমি স্প্রে করব সেখানে দীর্ঘদিন যাবত এটা
লেগে থাকবে, অর্থাৎ রিটেইনড অ্যাবিলিটি থাকবে, লং রিটেইনড অ্যাবিলিটি, যাতে করে সেখানে পোকামাকড় আক্রমণ করলে পরে এটা সহজে কাজ করতে পারে। তাহলে এইগুলি এখানে যদি আমরা পয়েন্ট আকারে লিখছি, অনেক সময় আমরা পরীক্ষার সময় যে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েটেবল পাউডার, তখন তোমরা এভাবেও লিখতে পারো অথবা নাম্বারিং করেও লিখতে পারো। তাহলে আমরা কি দেখছি, দ্য ওয়েটেবল পাউডার মাস্ট হ্যাভ সাম ক্যারেক্টারিস্টিক্স অর মাস্ট হ্যাভ সাম প্রপার্টিস। দিস আর নাম্বার ওয়ান হচ্ছে এর থাকতে হবে কি, স্টোরেবিলিটি থাকতে হবে, তারপরে হচ্ছে এর ওয়েটেবিলিটি থাকতে হবে, এর অ্যান্টি ক্যাকিং এবং নন কোয়াগুলেটিং ক্যাপাবিলিটি থাকতে হবে, এর সাসপেন্সিবিলিটি থাকতে হবে, এর ফ্লোয়েবিলিটি থাকতে হবে, এর লেস ফোমিং ক্যাপাবিলিটি থাকতে হবে, অ্যান্ড ইট শুড হ্যাভ লং রিটেইন অ্যাবিলিটি। এগুলো একটা করে সেন্টেন্সও লিখতে পারো অথবা শব্দে শব্দে লিখতেও চলবে, এই বিষয়গুলো থাকতে হবে। এবার হচ্ছে ক্যারিয়ার ম্যাটেরিয়ালস কমনলি ইউজ ফর ওয়েটেবল পাউডার। এই ওয়েটেবল পাউডার তৈরি করার জন্য দেয়ার আর সাম ক্যারিয়ার ম্যাটেরিয়ালস হুইচ আর ইউজ ফর ক্যারিয়ার অ্যাজ এ ক্যারিয়ার ম্যাটেরিয়াল ফর ওয়েটেবল পাউডার। ওয়েটেবল পাউডার তৈরি করার জন্য কতগুলো আমাদের ক্যারিয়ার ম্যাটেরিয়াল আমাদের ইউজ করা লাগতে পারে। সেই ক্যারিয়ার ম্যাটেরিয়াল গুলোর মধ্যে ম্যাক্সিমামই আসলে এখানে ক্লে মিনারেলস, যেমন বেন্টোনাইট, ভার্মিকুলাইট, চক পাউডার, ক্রায়োলাইট, কেওলিনাইট, মরিলোনাইট, তেল, জিপসাম, সিলিকা জেল, পাইরোফাইট, ড্রাইড পাউডার অফ টোবাকো অর্থাৎ তামাকের শুকনো গুঁড়া, ড্রাইড ফ্লাওয়ার পাউড এটসেট্রা, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে ড্রাই ফর্মুলেশন যেটি, সেটি হচ্ছে গ্রানুলস কি গ্রানুলেটেড প্রোডাক্টস হুইচ আর প্রিপেয়ার্ড এন্ড অ্যাপ্লাইড ইন গ্রানুলস ফর্ম, অর্থাৎ দানাদার বস্তু যেটা কিনা দানাদার অবস্থায় তৈরি করা হয় এবং দানাদার অবস্থায় মাঠে প্রয়োগ করা হয়। গ্রানুলেটেড প্রোডাক্টস হুইচ আর প্রিপেয়ার্ড আর অ্যাপ্লাইড ইন দ্য ফর্ম অফ গ্রানুল ইজ কল্ড গ্রানুলার ফর্মুলেশন। এই গ্রানুলার ফর্মুলেশন হ্যাভ a mass popularity in worldwide, অথবা গ্রানুলার ফর্মুলেশন ইজ এ ভেরি মাস পপুলার and widely used formulation। এর কারণটা কি, বিকজ ইট হ্যাজ দ্য ফলোইং অ্যাডভান্টেজেস। এই গ্রানুলার ফর্মুলেশন গুলো বিশ্বব্যাপী এখন খুবই সমাদৃত, খুবই জনপ্রিয়। এর কারণটা কি, এর নাম্বার ওয়ান কারণ হচ্ছে এই গ্রানুলার ফর্মুলেশন গুলো সেফটি। গ্রানুলার ফর্মুলেশনস আর জেনারেলি সেফার টু হ্যান্ডেল দেন আদার ফর্মুলেশন। আমরা জানি যে এই সেফটিটা কি, সেফটি হচ্ছে গ্রানুলার ফর্মুলেশনস আর মোর সেফ দেন আদার ফর্মুলেশন। আর আদার ফর্মুলেশন কি, যেমন আমরা এর আগে পড়ছিলাম ডাস্ট, ওয়েটেবল পাউডার, তারপর আবার লিকুইডে যদি যাই, যেমন ইমালসিফাইবল কনসেন্ট্রেট, অয়েল কনসেন্ট্রেট, ফ্লোয়েবল পেস্ট, ফ্লোয়েবল উইকেন অ্যাকুয়াস, এগুলো। তারপর আরেকটা আছে কি আদার্স এর মধ্যে, যেমন অ্যারোসল এবং ফিউমিগেটস। যদি আমরা ওই ক্যাটাগরি চারটা একটু যদি রিমাইন্ড করি, তাহলে আমরা এইটা দেখছি। তাহলে আমরা দেখছি যে অনেক সময় ডাস্টকে ফিল্ডে অ্যাপ্লাই করার সময় ডাস্ট বাতাসে ব্লোয়িং হয়ে আমাদের নাকে, মুখে, চোখে এসে পড়তে পারে, এটা একটা সমস্যা। আর একটা হচ্ছে লিকুইড যদি স্প্রে করি, লিকুইডের মাইক্রো ড্রপলেট অনেক সময় আমাদের বডিতে অ্যাবজর্ব হতে পারে, অথবা না শ্বাসযন্ত্র দিয়ে বা মুখ দিয়ে বডিতে প্রবেশ করার একটা রিস্ক থেকে যায়, এই একটা। আর একটা হচ্ছে ওয়েটেবল পাউডারের ক্ষেত্রে বা অ্যারোসলের ক্ষেত্রেও ঠিক সেম। অ্যারোসল স্প্রে করলে এটাতে একেবারেই বাতাসের সাথে মিশে যায়, সেই ক্ষেত্রে ইনহেলেশনের সাথে ইট ক্যান বি অ্যাবজর্ব বাই আওয়ার বডি, এটা হতে পারে, এটা একটা প্রবলেম। কিন্তু গ্র্যানুলারের ক্ষেত্রে এই সমস্যাটা নেই, এই জন্য বলা হচ্ছে সেফটি। সেফটি কি, গ্র্যানুলার ফর্মুলেশন আর জেনারেলি সেফার টু হ্যান্ডেল দেন আদার ফর্মুলেশন। অর্থাৎ এখানে হ্যান্ডেল মানে হচ্ছে নাড়াচাড়া না, অর্থাৎ ফিল্ডে অ্যাপ্লাই করা। এই হ্যান্ডেল মানে অর্থাৎ অ্যাপ্লিকেশন টু দ্য ফিল্ড কম্পারেটিভলি সেফার দেন আদার formulations like dust and liquids and wettable powders and aerosol and chemicals। এরপরে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, ইট ইজ মোর এফেক্টিভ, ইট ইজ ইফেক্টিভ সয়েল ইনহিবিটিং অ্যান্ড সাকিং পেস্ট। ইনসেক্ট পেস্টের নেচারের মধ্যে আমরা কিছু জিনিস সেখানে অধ্যয়ন করেছিলাম, যে দেয়ার আর সাম ইনসেক্ট হুইচ আর ইন্টারেস্টেড ইন লিভিং ইন সয়েল। কিছু কিছু পোকামাকড় আছে যেটা মাটি বা মাটির নিচে বসবাস করতেই খুব পছন্দ করে, যাদেরকে বলা হয় সয়েল ইনহিবিটিং ইনসেক্ট। যেমন কাটোয়াম তোমরা দেখছো যে কপির চারা, মরিচের চারা বা বিভিন্ন শাকসবজির চারাকে মাটির নিচে
ঝুরঝুরা মাটির নিচে গোড়া কেটে দেয়, যেটাকে আমরা কাটওয়ার্ম বা কাটুয়া পোকা বলি। মাটির নিচে থাকে, দিনের বেলায় মাটির ঢেলার নিচে লুকিয়ে থাকে, রাতের বেলায় উঠে গাছের গোড়া কেটে দেয় এবং পাতা খেয়ে নেয়। আর একটা আছে সাকিং পেস্ট। সাকিং পেস্ট কি, যেমন অ্যাফিড, তারপরে হচ্ছে কটন বাগ, রাইস ডাক। এগুলো হচ্ছে কি গাছের স্টেমের মধ্যে, লিফের মধ্যে, ফ্লাওয়ারের মধ্যে, ফ্রুইটের মধ্যে এদের স্টাইলেটকে ইনটেগনেটেড করে দেয়, ইনকর্পোরেট করে দেয় এবং সেখান থেকে প্লান্ট স্যাপ বা সেল স্যাপকে সাক করে শুষে নিয়ে যায়, যার ফলে পরবর্তীতে গাছ মারা যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য কিছু পোকা আছে সয়েল ইনহিবিটিং এই সাদিয়া তো আবার সুম্মা বেজার একটা বসবাস আইডি করে তো যারা, রিকোয়েস্ট পাঠাইছে তো রে। আর কিছু পোকা আছে সাকিং সাকিং এবং সয়েল ইনহিবিটিং পেস্ট গুলোকে কন্ট্রোল করার জন্য গ্র্যানুলার পেস্টিসাইড ইজ দ্য বেস্ট। তারপরে ইজ অফ ইউজ, এই ইজ মানে হচ্ছে ইজি অফ ইউজ। সোজা কথা, ইজ মানে তোমরা ইজি অফ ইউজ বলতে পারো, যে ব্যবহারটা সহজলভ্য। কিরকম? অর্থাৎ দ্য ব্লেন্ডিং অর ফার্দার ডাইলুশন ইজ নট রিপিট। অনেক সময় গ্র্যানুলার ফর্মুলেশনকে ফার্দার ডাইলুশনের প্রয়োজন হয় না, যেমন লিকুইড গুলোকে পানির সাথে মিশাইতে হয়, ওয়েটেবল পাউডারকে পানির সাথে মিশাইতে হয়, এটাকে পানির সাথে মিশাইতে হয় না। এটা কি ডাইরেক্টলি সিড অথবা ফার্টিলাইজারের সাথে মিক্স করে ফিল্ডে ডাইরেক্টলি অ্যাপ্লাই করা যায়। এটা একটা। মোর ওভার, ইট ইজ ইজি টু অ্যাপ্লাই বাই মিক্সিং উইথ ফার্টিলাইজার অ্যান্ড সিডস। এটা বীজ এবং সিডের সাথে মিশ্রিত করে ফিল্ডে ব্রডকাস্টিং করা যায়, আবার ডাইরেক্টলিও ব্রডকাস্টিং করা যায়। এরপরে এফিসিয়েন্ট ডেলিভারি। দেয়ার ইজ এ লিমিটেড ড্রিপ। আমরা জানি এই ড্রিফট হচ্ছে আসলে, এই ড্রিফটের ব্যাখ্যা অনেক বড়। তো সহজ কথায় আমরা বলতে পারি, এটা পেস্টিসাইড অ্যাপ্লাই করার সময় বাতাসের প্রবাহ বা অন্য কোনো কারণে পেস্টিসাইডটা যে ছড়িয়ে ছিটিয়ে অন্যদিকে চলে যায়, এটাকে বলা হচ্ছে পেস্টিসাইডাল ড্রিফট। তো গ্র্যানুলার ফর্মুলেশনের ক্ষেত্রে ড্রিফট ইজ লিমিটেড, দেয়ার ইজ এ লিমিটেড ড্রিফট ইন ব্রডকাস্ট অ্যাপ্লিকেশন। Besides this, it is not settled on the surface of the plant. অনেক সময় the settlement of pesticide on the surface of the leaf or plant may cause phytotoxicity of plant. যে কখনো কখনো পেস্টিসাইড যদি উদ্ভিদের পাতা অথবা সাকুলেন্ট সব স্টেইনে সেটেলড হয়, তাহলে সেই ক্ষেত্রে ফাইটোটক্সিসিটি দেখা দিতে পারে বা লিফ বার্ন দেখা দিতে পারে। কিন্তু গ্র্যানুলার পেস্টিসাইডের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এই, যে গ্র্যানুলার পেস্টিসাইডস আর নট ইজিলি সেটেল ডাউন অন দ্য সারফেস অফ দ্য লিফ, বাট ইট ইজ সেটেল অন দ্য সারফেস অফ দ্য সয়েল। কিন্তু এটা সহজেই মাটির উপরে এটা সেটেল হতে পারে। ইট ইজ নট ইজিলি ব্লোন বাই এয়ার। একটা প্রবলেম আমরা বলছি যে পেস্টিসাইড অ্যাপ্লাই করার সময়, যে এটা বাতাসের সাহায্যে প্রবাহিত হয়ে আমাদের দেশে বর্তমানে যে ছোট ছোট জমি ফ্রাগমেন্টেড ফার্মিং সিস্টেম, হয়তো দেখা যায় বাতাস আছে মাঠে প্রচুর, আমি আমার জমিতে স্প্রে করতেছি, এটা বাতাসে নিয়ে যাচ্ছে অন্যের জমি। কিন্তু গ্র্যানুলার পেস্টিসাইডের ক্ষেত্রে এই প্রবলেমটা তুলনামূলকভাবে কম, যেটাকে বলা হচ্ছে ইট ইজ নট ইজিলি ব্লোন বাই এয়ার স্ট্রিম। বাতাসের স্রোত বা বাতাসের প্রবাহ দ্বারা এটা সহজে প্রবাহিত হয়ে যায় না। এর কারণটা কি? ইট হ্যাজ ডেফিনিট পার্টিকেল সাইজ, শেপ এন্ড ওয়েট। এর প্রত্যেকটা পার্টিকেলের নির্দিষ্ট আকার, আকৃতি এবং ওজন আছে। As a result, the granule particles are not easily blown by the air stream. এই লাইন তোমরা আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। Since granular particles has definite size, shape and weight, as a result, it is not easily blown by the air stream. অথবা এই কথা আগেও লিখতে পারো, the granular particles are not easily blown by the air stream because the particles has definite size, shape and weight or mass. আরেকটা হচ্ছে কি, গ্র্যানুলার পার্টিকেল জনপ্রিয় হওয়ার আরেকটা কারণ হচ্ছে ইট ইজ লেস হার্মফুল ফর দ্য ন্যাচারাল এনিমিস অফ দ্য পেস্ট। পেস্টের কিছু ন্যাচারাল এনিমিজ আছে, যেমন টাইগার বিট, হ্যাঁ, ইকনিউমন ফ্লাই, ড্রাগন ফ্লাই, ড্যামসেল ফ্লাই, প্রেইং ম্যান্টিস। এগুলো হচ্ছে পেস্টের ন্যাচারাল ইকোনমি, অর্থাৎ যে সমস্ত ক্ষতিকর পোকামাকড় আছে এদেরকে আবার ওই পোকামাকড় গুলো এদেরকে খায়। গ্র্যানুলার পেস্টিসাইড গুলো যেহেতু মাটিতে পড়ে যায়, গাছের সারফেসে থাকে না, সেই ক্ষেত্রে এগুলো পেস্টের ন্যাচারাল এনিমিস অথবা ক্রপ পলিনেটর যেগুলো আছে, বিশেষ করে হানি বি, বাম্বেল বি অ্যান্ডস, এগুলোর জন্য অতটা ক্ষতিকর নয়, অ্যাজ ইট ইজ সেটেলড অন দা
soil and pollinators are not stay on the soil surface. সাধারণত পলিনেটর গুলোকে আমরা মাটিতে বসতে খুব একটা দেখি না, মাটির সারফেসে থাকে না, কারণ তারা থাকে প্লান্ট সারফেস। যেমন সরিষার ফুল যখন ফুটে, সূর্যমুখীর ফুল ফুটে, তখন দেখবা যে হানিবি বা বাম্বেল বি গুলো ফুলে ফুলে ফুটে দৌড়াদৌড়ি করছে, কিন্তু মাটিতে দৌড়াদৌড়ি করে পা গড়াগড়ি খাচ্ছে না। এই জন্য যে গ্রানুলার formulations are not harmful for the natural enemies of the pest and crop pollinators, because pollinators are not uh, move or settled on the surface of the soil. They are easily moves on the surface of the plant. আরেকটা হচ্ছে স্টোরেবিলিটি হচ্ছে ইট ইজ স্টেবল ইন স্টোরেজ, অর্থাৎ স্টোরে যখন গ্রানুলস গুলোকে রাখা হয় তখন এগুলো সহজেই জমাটবদ্ধ হয়ে যায় না। এই বিষয়টা হচ্ছে এর স্টোরেবিলিটিটাও ভালো। অ্যান্ড নট ইজিলি অ্যাগ্রিগেটেড ডিউরিং স্টোরিং, অ্যাগ্রিগেটেড মানে জমাটবদ্ধ হয়ে যায় না, এটা হচ্ছে স্টোরিং এর সময়। আরেকটা হচ্ছে ইট ইজ ইজি টু ক্যারি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, অথবা ইট ইজ ইজি টু ট্রান্সপোর্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। অর্থাৎ গ্রানুল গুলো সাধারণত পলিইথিলিন শীটের মধ্যে প্যাকিং করা হয় 1 কেজি 2 কেজি 5 কেজি। এটা সহজে, যেমন একটা কাঁচের বোতলে লিকুইড পেস্টিসাইড থাকলে এটা একটু ভেঙে গেলে পেস্টিসাইডটা পড়ে ট্রান্সপোর্টেশনের সময় লস হয়ে যেতে পারে, কিন্তু গ্রানুলের ক্ষেত্রে এই সমস্যাটা খুবই কম, এই প্রবলেমটা নাই। এই জন্য বলা হচ্ছে ইজি ট্রান্সপোর্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এই একটি বিষয়। এরপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রানুল বা ফিজিক্যাল প্রপার্টিজ অফ গ্রানুলার ফর্মুলেশন আর ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রানুল। আমরা প্রথমেই দেখেছিলাম যে ডাস্টের পার্টিকেল সাইজ হচ্ছে 3 থেকে 30, অপটিমাম হচ্ছে 10 to 20, ওয়েটেবল পাউডার হচ্ছে লেস দ্যান 30 মিলিমাইক্রন। এই ক্ষেত্রে গ্রানুলের প্রথম যেটি ক্যারেক্টার সেটি হচ্ছে পার্টিকেল সাইজ। গ্রানুলের পার্টিকেল সাইজ কম্পারেটিভলি ডাস্ট এবং ওয়েটেবল পাউডারের চেয়ে কিছুটা বড়। গ্রানুলের ক্ষেত্রে এর পার্টিকেল সাইজ হচ্ছে 0.2 to 1 মিলিমাইক্রন ইন ডায়ামিটার। যেটা আমরা বলছি দ্য রিলিজ অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ফ্রম গ্রানুল depends upon the size of particles. The larger the particle size, slower the release of active ingredient. অর্থাৎ তোমার কোন একটা জিনিসের পার্টিকেল সাইজ যত বড় হবে, আমরা ডাস্টের ক্ষেত্রে কি বলছিলাম বা ওয়েটেবল পাউডারের ক্ষেত্রে, the smaller the particle size, the quicker the nutrient release or active ingredient release or readily release the active ingredient from the particle, সেটা বলছি। আবার গ্রানুলের ক্ষেত্রে আমরা বলছি the larger the particle size, slower the release of active ingredient, অর্থাৎ and vice versa। অর্থাৎ পার্টিকেল সাইজ যদি বড় হয় তাহলে সেখান থেকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা ধীর গতিতে রিলিজ হয়, যার ফলে দীর্ঘ সময় যাবত এটা এফেক্টিভ থাকতে পারে। এই জন্য অপটিমাম পার্টিকেল সাইজ অফ গ্রানুল ইজ 0.2 to 1 মিলিমিটার, 1 মিলিমিটার ইন ডায়ামিটার, নট মিলিমাইক্রন, মিলিমিটার ইন ডায়ামিটার। এরপরে শেপের ক্ষেত্রে আমরা যেটা বলবো, সেই শেপ হচ্ছে এটি যে ওই একই ডাস্টের মতোই, যেমন স্পেরিক্যাল, সার্কুলার, পলিহেড্রাল, ট্রায়াঙ্গুলার, টিউবুলার, স্পিকুলার, ইরেগুলার হতে পারে, তবে এর মধ্যে পার্ট শেপ শুড বি ইউনিফর্ম। এই ক্ষেত্রে বলছে তোমার গ্রানুলটা যেই শেপেরই করো না কেন, তুমি সার্কুলার করো, স্পেরিক্যাল করো, পলিহেড্রাল করো, অর্থাৎ একটা লটের মধ্যে সমস্ত পার্টিকেল গুলো যেন একই আকৃতির, ট্রায়াঙ্গুলার হলে সবগুলোই যেন ট্রায়াঙ্গুলার হয়, সার্কুলার হলে সবগুলোই যেন সার্কুলার হয়, এটি বলা হচ্ছে যে পার্টিকেল শেপ শুড বি ইউনিফর্ম। ওয়েট অফ গ্রানুল, ঠিক ওখানে যেমন আমরা বাল্ক ডেন্সিটির কথা বলছিলাম, এখানে বলছি আমরা ওয়েট হচ্ছে যে পার পাউন্ডের মধ্যে, অর্থাৎ 1 পাউন্ড গ্রানুলের মধ্যে, গ্রানুল শুড হ্যাভ সাফিসিয়েন্ট ওয়েট 1 পাউন্ড, গ্রানুলের মধ্যে প্রায় 1,45,000-এর মতো পার্টিকেল থাকবে। লাইট পার্টিকেলস আর নট সুইটেবল ফর গ্রানুল। যদি পার্টিকেলের ওজন খুব কম হয় তাহলে সেটা গ্রানুলের জন্য সুইটেবল নয়। কারণ কি, আমরা বলছি যে গ্রানুল গুলো হইতে হবে এমন যাতে করে সেটা মাঠে ইজিলি অ্যাপ্লাই করা যায় এবং সেটা যেন পাতার উপরে সেটেল না হয়, ইজিলি সেটেল ডাউন অন দা সারফেস হয়ে যায়। এই কারণে যে লাইট পার্টিকেলস আর ইজিলি ব্লোন ফ্রম দ্য অ্যাপ্লিকেশন সাইড। পার্টিকেল সাইজ যদি খুব পাতলা হয়, পার্টিকেলের ওজন, তাহলে এটা যখন অ্যাপ্লাই করবো দেখা যাবে বাতাসে উড়ে যায়। এই জন্য পার্টিকেল শুড হ্যাভ এ ডেফিনিট ওয়েট। সেই ওয়েটটা কিরকম, পার পাউন্ড অফ গ্রানুল
অর্থাৎ should have contain 1,45,000 particles. Carrier absorptive capacity, এটা ঠিক ওই ডাস্ট পার্টিকেলের মতোই যে granules particles absorptive capacity generally referred to as LHC, অর্থাৎ liquid holding capacity, LHC liquid holding, আবার লুথার্ন হেলথ কেয়ার মনে করো না, যে লিকুইড হোল্ডিং ক্যাপাসিটি, there is the maximum amount of liquid granules can hold and remain free flow, অর্থাৎ গ্রানুলস এর লিকুইড হোল্ড করার ক্যাপাসিটি থাকতে হবে ভালো এবং এটা ফ্রি ফ্লোয়িং হতে হবে। কারণটা কি? the higher LAC liquid holding capacity, the more pesticide the granule is able to hold, অর্থাৎ কোনো একটা পেস্টিসাইডের গ্রানুলের যদি লিকুইড হোল্ডিং ক্যাপাসিটি বেশি হয় তাহলে সেটা ভালো। কারণটা কি? সাধারণত গ্রানুলার ফর্মুলেশনস আর প্রিপেয়ার্ড বাই দ্য অ্যাবজর্পশন অফ লিকুইড পেস্টিসাইড উইথ ডিফারেন্ট টাইপস অফ অর ডিফারেন্ট কাইন্ডস অফ গ্রানুল। যেমন ব্রিক চিপস এর মধ্যে লিকুইড পেস্টিসাইড ইমপ্রেগনেট করে গ্রানুল তৈরি করা হয়, এই জন্য গ্রানুল গুলোর লিকুইড হোল্ডিং ক্যাপাসিটিটা ভালো হতে হবে। যেমন ক্লে গ্রানুলস হ্যাভ the highest liquid holding capacities ranging from 25 to 40%. এর মানে বুঝছো? 20 to 45% মানে কি? অর্থাৎ 100 গ্রাম গ্রানুল 25 থেকে 40 গ্রাম তরল পদার্থ বা 25 থেকে 40 মিলিলিটার তরল পদার্থ সে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি রাখে। ইপি পেস্টিসাইড অ্যাক্টিভ ইপি পেস্টিসাইড অ্যাক্টিভিটি of only 2 to 5% is desired. তো সাধারণত 2 থেকে 5% হলেও সেটা কাঙ্ক্ষিত সেই মাত্রায় হলেও গ্রহণ করতে হবে, এর কম হলে সেটা গ্রহণযোগ্য নয়। One can use a wide variety of carriers. Generally, formulations must be produced with a slight amount of liquid holding capacity remaining to avoid taking problem in the field. এরপরে কতগুলো পার্টিকেল সাইজ বলা হচ্ছে। এসটা হচ্ছে স্ট্যান্ডার্ড method of liquid holding capacity of clay granules carrier, এটা জাস্ট হচ্ছে তোমরা। এরপরে ডাস্টিনেস, the presence of dust poses safety and environmental hazard in the use of granules. A quality carrier should have little or no dust, অর্থাৎ সোজা কথা হচ্ছে এই granular particle should not be dusty, or granule particle should not ability to produce dust, গ্রানুল পার্টিকেল গুলো ডাস্ট প্রডিউস করার ক্ষমতা থাকবে না, অর্থাৎ গ্রানুল পার্টিকেল শুড নট প্রডিউস ডাস্ট। ফ্লোয়েবিলিটি হচ্ছে ঠিক ডাস্টের মতোই, যে গ্রানুলার পার্টিকেল শুড বি ফ্রি ফ্লোয়িং ফ্রম দ্য অ্যাপ্লিকেশন সাইড, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে গ্রানুলার টাইপস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ মিনারেল, সেলুলোজিক, অ্যাগ্লোমারেটেড, মিসেলেনিয়াস, অর্থাৎ 3-4 রকমের টাইপ হতে পারে। মিনারেল হতে পারে, সেলুলোজিক হতে পারে, অ্যাগ্লোমারেটেড টাইপের হতে পারে এবং অন্যান্য টাইপের হতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। এরপরে আরেকটা হচ্ছে গ্রানুলার টাইপের পরিবর্তে এরপরে হচ্ছে তোমার ফ্রিকশন লস। ফ্রিকশন লস হচ্ছে গ্রানুল গুলো যেমনি ভাবে ইমপ্রেগনেটেড কন্ডিশনে তৈরি করা হয়, আরেকটা হচ্ছে যে স্টিকি materials of pesticidal active ingredients are coated on the surface of the granules. Sometimes sticky pesticidal active ingredients are coated on the surface of the granules. সেটা কি জিনিস? সেটা হচ্ছে এই, মনে করো অনেক সময় এটা যদি একটা গ্রানুল হয়, ফর এক্সাম্পল, এর উপরে আঠালো টক্সিক উপাদানকে প্রলেপ দিয়ে দেয়া হয়, অর্থাৎ স্টিকি পেস্টিসাইডাল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আর কোটেড on the surface of the granule, অর্থাৎ পেস্টিসাইডাল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস কে গ্রানুলের উপরে আবরণ দেয়া হয়, আস্তরণ দেয়া হয়। এটা হচ্ছে তোমার কিছু কিছু গ্রানুল তৈরি করার প্রক্রিয়া। তো এখন এই ক্ষেত্রে যদি আমাদের এরকমটা হয় যে যদি ফ্রিকশন লস হয়, এই জন্য গ্রানুল শুড বি প্রোটেক্টিভ এগেইনস্ট ফ্রিকশন লস। ফ্রিকশন অর্থাৎ ফ্রিকশনকে প্রোটেকশন করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ
গ্রানুলার পার্টিকেল শুড নট বি ফ্রিকশন ক্যাপাবিলিটি, অর্থাৎ ফ্রিকশন ক্যাপাবিলিটি থাকবে না, একে অপরের সাথে ঘর্ষণের ফ্রিকশন হলে কি হবে, as to prevent the loss of sticking material from the surface, সারফেস থেকে যেন স্টিকিং ম্যাটেরিয়াল গুলো আলাদা হয়ে না যায়, এই জন্য এগুলো ফ্রিকশন লস থাকবে না, এগেইনস্ট ফ্রিকশন, ফ্রিকশনের বিরুদ্ধে থাকবে। কেমিক্যাল নেচার, গ্রানুলস ক্যারিয়ার মাস্ট বি ইনার্ট উইথ ইটস অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এই বিষয়টা কি, অর্থাৎ আমরা যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা কার্যকরী উপাদান ব্যবহার করব, এই কার্যকরী উপাদানের সাথে গ্রানুলের যে বেসিক ম্যাটেরিয়ালটা এটা রিয়াকশন করবে, এই জন্য বলা হচ্ছে গ্রানুল পার্টিকেল শুড নট বি রিঅ্যাক্টিভ অথবা শুড নট বি রিঅ্যাক্ট উইথ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, বা শুড নট বি রিঅ্যাক্টিভ উইথ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, অথবা শুড নট বি রিঅ্যাক্টিভ উইথ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, এটা তার সাথে রিয়াকশন করবে না। গ্রানুলস ক্যারিয়ার মাস্ট বি ইনার্ট, ইনার্ট হচ্ছে নিষ্ক্রিয় থাকবে, শুড নট বি রিঅ্যাক্টিভ, এই ইনার্ট হচ্ছে শুড নট বি রিঅ্যাক্টিভ, অর যা আছে তাও লিখতে পারো তোমরা, শুড বি ইনার্ট মানে নিষ্ক্রিয় থাকবে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে সে ক্রিয়া করবে। গ্রানুলস হার্ডনেস, হার্ডনেসটা কিরকম হবে, অর্থাৎ দানাগুলো কতটা শক্ত বা নরম হবে। তো এই ক্ষেত্রে যেটি বলা হয় গ্রানুলস তিন রকমের হতে পারে, একটা হচ্ছে সফট, মডারেটলি হার্ড, আর একটা হচ্ছে হার্ড। সাধারণত পেস্টিসাইড গ্রানুল গুলো, the hardness of pesticidal granule depends upon the application place of application, কোন জায়গায় আমি গ্রানুলটা অ্যাপ্লাই করব তার উপরে আসলে গ্রানুলের হার্ডনেসটা ডিপেন্ড করে। when pesticidal granules are applied on the water bodies, যদি কোনো জলাশয়ে প্রয়োগ করা হয়, in that case granule particles should be hard, সেই ক্ষেত্রে শক্ত হইতে হবে। আর যদি পেস্টিসাইডাল গ্রানুলস গুলো অল্প পানিতে প্রয়োগ করা হয়, মানে স্ট্যাগন্যান্ট ওয়াটার অল্প পরিমাণে হয়, অথবা যদি ড্রাই কোনো সারফেসে প্রয়োগ করা হয়, তাহলে যেটি বলা হচ্ছে ইন কেস অফ ফিল্ড ক্রপ অ্যাপ্লিকেশন দ্য হার্ডনেস অফ গ্রানুলস কম্পারেটিভলি লোয়ার, অর্থাৎ মাঠ ফসলের ক্ষেত্রে আমরা জানি অত বেশি পানি সেই ক্ষেত্রে জমা থাকে না, সেই ক্ষেত্রে অল্প পরিমাণে তোমার গ্রানুলস গুলো যে কি হার্ডনেসটা তুলনামূলকভাবে কম পরিমাণ হবে। আর যদি কোনো ওয়াটার বডিতে আমি গ্রানুলকে অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে তার তোমার ইয়েটা হবে বেশি, তুলনামূলক বেশি হওয়া উচিত। এরপরে হচ্ছে কেমিক্যাল নেচার, কেমিক্যাল নেচারটা কিরকম হবে, গ্রানুলস ক্যারিয়ার মাস্ট বি ইনার্ট উইথ ইটস অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, সেটা আমরা আগে যেমনটা বলছিলাম যে ফ্রিকশন লসের মতো, এই ক্ষেত্রে যে কেমিক্যাল রিয়েকশনটা হবে ইনার্ট হবে, হার্ডনেসটা এরকম হবে। এরপরে হচ্ছে আদার কনসিডারেশন, এ সমস্ত বৈশিষ্ট্য ছাড়াও গ্রানুলের কতগুলো বৈশিষ্ট্য বিবেচনা করতে হবে, সেটা কি, ফিজিক্যাল প্রপার্টিজ, দ্য গ্রানুলার ফর্মুলেশন মাস্ট বি কনসিডার্ড ফ্যাক্টর সাচ অ্যাজ কস্ট, আমি যে গ্রানুলার ক্যারিয়ার ম্যাটেরিয়ালটা ব্যবহার করব, দ্য কস্ট অফ দিস গ্রানুলার ম্যাটেরিয়াল অ্যাভেইলেবিলিটি, আমি এমন একটা গ্রানুল সিলেক্ট করলাম যেটা বাজারে পাওয়া যায়, তো এটা কতটা সহজলভ্য সেটা বিবেচনা করতে হবে। ইনার্টনেস, অর্থাৎ আমার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে যে গ্রানুলার আমি ব্যবহার করছি, গ্রানুলার পেস্টিসাইড, সেটা কোনো বিক্রিয়া করবে কিনা সেই বিষয়টি। অ্যান্ড ফাইনালি বায়োলজিক্যাল এফিকেসি বা এফিসিয়েন্সি, অর্থাৎ পেস্টকে কন্ট্রোল করব, সেই পেস্ট কতটা এটি কিল করার ক্ষমতা আছে সেই বিষয়টা আমার বিবেচনায় রাখতে হবে। তো এখন যে বিষয়গুলো আমাদের দেখতে হবে আরেকটু, সেটি হচ্ছে এই, অর্থাৎ ক্যারিয়ার ম্যাটেরিয়াল কমনলি ইউজ ফর গ্রানুলার ফর্মুলেশন, এটা হচ্ছে পারে যেমন পাইরোফাইলাইট, কেওলিনাইট, পেন্টোনাইট, ভার্মিকুলাইট, মার্বেল, ব্রিক চিপস, কর্ন পপ, স্টক পার্টিকেল, গ্রাউন্ডনাট শেল, জুট স্টিক, কর্ন পপস, তারপরে কোকোনাট শেল, এই সমস্ত অনেক কিছু ব্যবহার করা যেতে পারে। এরপরে হচ্ছে গ্রানুলার ফর্মুলেশনের ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ গ্রানুল ফর্মুলেশন ইনগ্রেডিয়েন্ট কি কি উপাদান দ্বারা তৈরি করা হতে পারে, ক্যারিয়ার ম্যাটেরিয়াল, অর্থাৎ
পার্সেন্টেজটা কত থাকবে। এখানে আমরা এই সেলটা আমি লিখি না, এখানে আসলে হবে কম্পোনেন্ট বা ইনগ্রেডিয়েন্ট। ইনগ্রেডিয়েন্টের মধ্যে থাকতে পারে ক্যারিয়ার, ক্যারিয়ার থাকবে কত 7 to 8% পর্যন্ত হতে পারে। পেস্টিসাইডাল অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থাকতে পারে 2 to 30%। সলভেন্ট, অর্থাৎ আমরা অনেক সময় লিকুইড পেস্টিসাইডকে আমরা স্প্রে করি গ্র্যানুলের উপরে, সেই ক্ষেত্রে সলভেন্ট যদি না হয় এটা জিরো হতে পারে। জিরো হতে পারে এই কারণে, যদি আমি ডাইরেক্ট টক্সিক এজেন্টকে গ্র্যানুল তৈরি করি জিরো। আবার এটা 10% পর্যন্ত হতে পারে, 10% পর্যন্ত লিকুইড স্প্রে করা যেতে পারে। ডিঅ্যাক্টিভেটর, ডিঅ্যাক্টিভেটর হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভেট করার জন্য কার্যকরী উপাদান, এটা 0 থেকে 7% পর্যন্ত হতে পারে। এরপরে একটু আলোচনা আছে, এটা তোমরা আসলে পড়ে নেবা আর কি। সালাম আলাইকুম স্যার। আমাদের হলে স্যার, মেয়েদের হলে কোনো হলে কারেন্ট নাই স্যার। 30 মিনিট হয়ে গেছে স্যার, কারেন্ট নাই। স্যার সবার এমবি শেষ হয়ে গেছে। জি স্যার। এরপর হচ্ছে গ্রানুলার ফর্মুলেশন প্রোডাকশন। কিছু বলতেছো? হ্যালো, গ্রানুলার ফর্মুলেশন প্রোডাকশন, কিভাবে গ্রানুলার ফর্মুলেশন আমরা প্রোডাকশন করব, এই বিষয়টি আগের নোটে আমাদের ছিল না, এবারে আমি নতুন ইনক্লুড করার চেষ্টা করেছি। তা ওভারঅল স্কিমেটিক, স্যার আমাদের ডাটা মানে শেষ হয়ে যাচ্ছে। এই আলোচনাটা তোমরা সহজেই পড়লে বুঝতে পারবা। আমি একটু জাস্ট ফিগারটা দেখে তোমাদেরকে বলে দেই। আমরা গ্রানুলার ফর্মুলেশনকে দুই ভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে যে গ্রানুলকে তোমরা মিক্সিং মেশিন দেখছো, মিক্সচার মেশিন, সিমেন্ট, বালি এবং ইটের খোয়া বা স্টোন, এই যে বিভিন্ন নির্মাণ কাজ হচ্ছে তোমাদের ক্যাম্পাসও দেখতে পাবা, দিয়ে দিয়ে একটা ইঞ্জিন দ্বারা ঘুরানো হয়। কিছু কিছু গ্রানুল তৈরি করা হয় ঠিক সেম ওয়েতে। ওই রকম কোন মিক্সচারের মধ্যে গ্রানুলার আসসালামু পার্টিকেল আলাইকুম নিয়ে স্যার, আমাদের কারেন্ট চলে গেছে। টক্সিক ইনগ্রেডিয়েন্ট প্লাস কিছু স্টিকি ম্যাটেরিয়াল এবং সলভেন্ট নিয়ে এটাকে এরকম ঘুরানো হয়। ঘুরাইলে হয় কি, গ্রানুলস গুলোর উপরে পেস্টিসাইডাল ম্যাটেরিয়ালসটা কোটিং আকারে হয়। এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা হতে পারে কি, দা পেস্টিসাইড এন্ড আদার ইনগ্রেডিয়েন্টস ইফ লিকুইডস আর স্টোরড ইন এ ট্যাঙ্কস প্রায়র টু অ্যাপ্লিকেশন। আসসালামু আলাইকুম স্যার। এখন এই ছবিটা যদি আমরা একটু দেখি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হবে এইভাবে, এখানে প্রোডাকশন অফ গ্রানুলার ফর্মুলেশন। প্রথমে কি বলছে, স্যার প্রথমে আমাদের হলো 30 মিনিট যে ধরে কারেন্ট কারেন্ট চলে গেছে স্যার হলে। প্রথমে হচ্ছে বাল্ক ক্যারিয়ার স্টোরেজ। বাল্ক ক্যারিয়ার স্টোরেজ হচ্ছে অর্থাৎ যেই গুদাম ঘরের মধ্যে আমি গ্রানুল সালাম গুলো স্যার, রাখবো, আমাদের হলে স্যার, মেয়েদের হলে সব হলে স্যার কারেন্ট চলে গেছে এরপরে স্যার, প্রায় 30 মিনিট পেস্টিসাইড হয়েছে স্যার। লিকুইড। এটা হচ্ছে পেস্টিসাইড লিকুইড, অর্থাৎ যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করব সেটা একটা ট্যাঙ্কের মধ্যে শুনতে থাকবে। পাচ্ছেন আমরা স্যার? যদি প্রচারটা খেয়াল আর করি এমবি নেই স্যার। তাহলে আমি ইজিলি লিখতে পারবো। তারপর হচ্ছে আদার ইনগ্রেডিয়েন্ট। প্রথম হচ্ছে গ্রানুলার পার্টিকেল, তারপরে হচ্ছে পেস্টিসাইডাল লিকুইড, এরপরে আদার যদি কোনো ইনগ্রেডিয়েন্ট আমি ব্যবহার করি সেটা থাকবে। এখন তিন দিক থেকে তিনটে একসাথে ছাড়বো, মনে করো স্টপ কর বা নব থাকবে এখানে। এই নবগুলো খুলে দিলে পরে একটা জায়গায় এসে তিনটা জায়গা থেকে জড়ো স্যার, হবে। অর্থাৎ স্যার এই আপনি কি শুনতে ব্লেন্ডিং বা পাচ্ছেন স্যার? মিক্সচার মিশরি, যেমন লেবাররা মনে করো মাথায় টুকরিতে করে এক টুকরি দেয় পাথর বা কি বলে ইটের খোয়া, আবার এক টুকরি দেয় বালি, আবার এক টুকরি দেয় সিমেন্ট, এইভাবে কয়েক টুকরি দিয়ে তারপরে এটাকে কি বলে রোটেটিং মুভমেন্টে করতে থাকে। ঠিক একই ওয়েতে এই ব্লেন্ডারের মধ্যে চলে আসবে। ব্লেন্ডার বলতে একেবারে ঠিক মনে করো তোমার যে শরবত তৈরি করো বা এই যে মিক্সচার মেশিনের মতো এরকম ব্লেন্ডারের মধ্যে চলে আসবে। ব্লেন্ডিং হয়ে যাওয়ার পরে এটাকে স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং করার পরে এটাকে ফাইনালি স্ক্রিনিং করা, অর্থাৎ কোনো পার্টিকেল, অর্থাৎ টু মেনটেন ইউনিফর্ম সাইজ এন্ড শেপ অফ দ্য পার্টিকেল স্ক্রিনিং ইজ মেড। স্ক্রিনিং করার ফলে ইউনিফর্ম সাইজ এবং শেপ পার্টিকেল গুলো, হ্যালো আসসালাম, হ্যাঁ হ্যাঁ, এই তো আমি আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ওদের হলে কারেন্ট নাই, ওদের হলে বিদ্যুৎ নাই। ও আচ্ছা, এই তো আমি শেষ করে দিচ্ছি এটাই। তো এই ফিগারটা একটু খেয়াল করো, এটার পরে শেষ করে দিচ্ছি, ওদেরকে দেখে নিতে হলো পরে। তাহলে এরপরে আমরা করব কি, প্যাকেজিং করব। এই একটা পদ্ধতি, ফ্লো ডায়াগ্রাম এটাকে আমরা বলছি।
আর 2 নম্বর হচ্ছে স্কিমেটিক রোটারি মিক্সচার। রোটারি মিক্সচারের মধ্যে আমরা কিভাবে করবো, এই যে ঠিক একইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এখান দিয়ে ইনটেক মানে কি, এখান দিয়ে ওই যে ইট বালি সিমেন্টের মতো আমরা এইরকম হপারের মধ্য দিয়ে দিব। তারপরে হচ্ছে এইটাকে সাইড ভিউ অর্থাৎ ক্রস সেকশনাল ভিউ যদি আমরা বলি, যে এডিশনাল নজেল, এই দুইটা নজেলের মধ্য দিয়ে অর্থাৎ পার্শ্ব থেকে লিকুইড পেস্টিসাইডকে এরকম ট্যানজেনশিয়ালি, এই যে অ্যাডজাস্টেবল জয়েন্ট এখানে অর্থাৎ এই স্ক্রু আর কি, স্ক্রু খুলে দিলে আসবে স্প্রে নজেল, এই যে স্প্রে নজেলের মতো স্প্রে করবে। স্প্রে অ্যাঙ্গেল অর্থাৎ ত্রিভুজের মতো এরকম পার্টিকেল থাকবে, এই ত্রিভুজের মাথায় স্প্রেটা করে দিবে, যার ফলে এই ত্রিভুজের সব দিকে সমানভাবে কভারেজটা হয়ে স্প্রে অ্যাঙ্গেল, এই যে খেয়াল করে স্প্রে অ্যাঙ্গেল, এরপরে কভারেজ অর্থাৎ সমস্ত পার্টিকেলস এর উপরে পড়বে। পড়ার পরে যেটা হবে সেটা ফাইনালি এই কভারেজ অর্থাৎ গোটা গুলো মিশ্রিত হয়ে আরেক মাথা দিয়ে বের হয়ে যাবে। এই হচ্ছে এই, অর্থাৎ এটাকে যদি আমরা আর একটা ক্রস সেকশনাল ভিউতে দেখাই যে যায়, এই যে এই স্প্রে গুলো পার্টিকেলস এর উপরে পড়ছে 45 টু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে স্প্রেটা করা হবে। আর এটা তো ঘুরতেই আছে, রোটেশন। আর এইগুলো মনে করো তোমার এই পার্টিকেল, এই পার্টিকেলের উপরে ঘুরতেছে পড়তেছে। সারফেস অফ মিক্সিং ব্যাস, সারফেস অফ মিক্সিং ব্যাস মানে কি, পার্টিকেলের উপরে এই যে লিকুইডটা স্প্রে হচ্ছে হওয়ার ফলে আর ঘুরতেছে, সমস্ত পার্টিকেলের উপরে কোটিং হয়ে যাবে। এই পদ্ধতিতে তৈরি করা হয়। যাই হোক, এরপরে আছে আমাদের ক্যাপসুল এবং লিকুইড ফর্মুলেশন, সেটি আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে পর্যন্ত থাক। তাহলে আমরা মোটামুটি গ্রানুল আমরা তাহলে যেটা দেখলাম পেস্টিসাইডের ফর্মুলেশন এই সেকশনে, সেটা আগের দিনে হয়েছে সেকশন 1-এ। আর সেকশন 2 and 3 ওয়ালাদের জন্য আজকে নতুন, সেটা হচ্ছে তোমাদের জন্য যে ফর্মুলেশনটা আমরা আলোচনা করলাম, কি কারণে পেস্টিসাইডের ফর্মুলেশন করা হয় সেটা। ও সেই স্লাইডটা বোধহয় আমি বলতে খেয়াল নাই। পেস্টিসাইডের ফর্মুলেশন আসলে তৈরি করা হয় যে পেস্টিসাইডের ফর দ্য ডাইলিউশন অফ এ পেস্টিসাইড ইন এ ডেফিনিট লিমিট, একটা নির্দিষ্ট সীমার মধ্যে পেস্টিসাইডকে ডাইলিউশন করার জন্য, পেস্টিসাইডের ইউনিফর্ম অ্যাপ্লিকেশন করার জন্য, পেস্টিসাইডের ফাইটোটক্সিসিটি কমানোর জন্য, পেস্টিসাইডের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য, তারপরে পেস্টিসাইডের অ্যাপ্লিকেশনকে সহজ করার জন্য 5-6টা ক্যারেক্টার আছে, এটা তোমরা পড়ে নেবে জাস্ট। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে তার পেস্টিসাইডের ডেফিনেশন করলাম, পেস্টিসাইডের ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা ফর্মুলেশনের ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন দেখলাম। তারপর আমরা দেখলাম টাইপস অফ ফর্মুলেশন, টাইপস অফ ফর্মুলেশনের পরে ড্রাই ফর্মুলেশনের মধ্যে ডাস্ট এবং গ্রানুল আমরা আলোচনা করলাম। দিস ইজ enough for today, no more today. Thank you very much for your long patience in the presence of class. Thank you again.